গল্পবাবুর আসরের শ্রোতাদের সবথেকে প্রিয় চরিত্র অর্জুন, তাই তাকে বারে বারে ফিরিয়ে আনতে হয়। এবারের গল্প সমরেশ মজুমদারের লেখা অর্জুন বেরিয়ে এলো অবলম্বনে অর্জুন ও টাইম মেশিন রহস্য। আজ প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামী শনিবার সন্ধ্যা 7:15। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, অর্জুন ছাড়া আর কী ধরনের গল্প শুনতে চান তা আমাদের লিখে জানান। আমরা পরের পর্বগুলিতে তা আপনাদের পাঠ করে শোনাব। আর আমাদের পাঠ করা কোন গল্পটি আপনাদের সব থেকে প্রিয় তাও আমাদের জানাবেন। আসুন শুরু করা যাক আজকের গল্প অর্জুন ও টাইম মেশিন রহস্য, প্রথম পর্ব। গত 4 দিনে তুমুল বৃষ্টি পড়েছে। ঠিক বলা হলো না, বৃষ্টিটা তুমুল হচ্ছে রাত্রে, দিনের বেলা টিপটিপিয়ে। আকাশের মুখ হাঁড়ি চেঁচা পাখির চেয়েও কালো। ইতিমধ্যে করলা নদীর পাশের রাস্তাটা ডুবে গিয়েছে, সারা শহর ভিজে। এই 4 দিনে বাড়ি থেকে বের হয়নি অর্জুন। স্নান খাওয়া ছাড়া বিছানা থেকে নামেইনি। এখন তার বালিশের পাশে পৃথিবীর সব বিখ্যাত গোয়েন্দা গল্পের বই, অবশ্য ইংরেজিতে, সেই সঙ্গে একটা রিডার ডাইজেস্ট পত্রিকা থেকে বের করা সংকলন, পৃথিবীর রহস্যময় ঘটনাবলী। এই বইটাই সে পড়ছিল সকালবেলায় বিছানায় উপুর হয়ে শুয়ে। গোয়েন্দা গল্পের চেয়ে এই বাস্তব রহস্য কাহিনী অনেক বেশি চনমনে। এই সময় কেউ একজন কড়া নাড়ল। অর্জুন জানে মা দরজা খুলবেন। এক নাগাড়ে 4 দিন ছেলেকে বাড়িতে পেয়ে মা তো খুব খুশি। একটু বাদেই তিনি ঘরে এলেন। তোর চিঠি। হাত বাড়ালো অর্জুন, সাদা খাম, মুখ আঁটা। জিজ্ঞেস করলো, কে দিল? একটা ছেলে এসে দিয়ে গেল। মা বললেন, আজ খিচুড়ি খাবি? দারুণ, বৃষ্টিটা যা জমেছে না। কাল কিন্তু বৃষ্টি মাথায় করেও বাজারে যেতে হবে। মা চলে গেলেন। খাম খুলল অর্জুন, যোগুদার চিঠি। স্নেহের অর্জুন, আশা করি ভালোই আছো। গত রাত্রে বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরেছিলাম। আজ ভোরে যখন বেরোচ্ছি তখনও বৃষ্টি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার সঙ্গে দেখা করতে না পেরে চিঠি লিখে যাচ্ছি। তোমার সঙ্গে জরুরি দরকার আছে। তুমি আজ বেলা 1টা নাগাদ শিলিগুড়িতে আমার অফিসে আসতে পারবে? শিলিগুড়ির সেবক রোডে আমাদের ব্যাংক। শুভেচ্ছা রইল, তোমাদের যোগুদা। অর্জুন চিঠিটা দুবার পড়ল। যোগুদার মতো মানুষ অকারণে তাকে শিলিগুড়িতে ডেকে নিয়ে যাবেন না। মিনিবাসেই প্রায় 50 মিনিট লাগে, তার ওপর এই বৃষ্টি। ব্যাপারটা কি? সে জানলা দিয়ে বাইরে তাকালো। এখন গুঁড়ি গুঁড়ি জল ঝরছে। একটুও ইচ্ছে করছে না বাইরে যেতে। চিঠি খামে পুরে পাশে রেখে সে রহস্য কাহিনীতে মন দেওয়ার চেষ্টা করল। না, বারে বারে চিঠিটার কথা মনে আসছে। যোগুদা খুব সিরিয়াস মানুষ, তাকে বেশ পছন্দ করেন। সে বিছানা থেকে জোরে হাঁক দিল, মা তাড়াতাড়ি খিচুড়ি করো, আমি বেরোবো। ও মা, এই বৃষ্টিতে কোথায় যাবি? মায়ের গলা ভেসে এলো। শিলিগুড়িতে যোগুদা ডেকে পাঠিয়েছেন। মায়ের কথাটা নিশ্চয়ই পছন্দ হয়নি, তাই তার গলার স্বর পাল্টালো। কখন ফিরবি? সন্ধ্যের মধ্যেই। অর্জুন জবাব দিল। এখন ছাতা হাতে চলা মুশকিল। যা উল্টোপাল্টা হাওয়া বৃষ্টির সঙ্গে বইছে তাতে ছাতা সোজা রাখা যায় না। অর্জুন বর্ষাতে চাপিয়েছিল। মাথায় বারান্দা দেওয়া টুপি, পায়ে ছোট গামবুট। এই পোশাক পরে 2 পকেটে হাত ঢুকিয়ে রাস্তায় চললেই নিহার রঞ্জন গুপ্তের গোয়েন্দা কাহিনীর কথা মনে আসে।
বিদেশি 2-3টে বইতেও এমন চরিত্র সে পড়েছে। গত বছর এখানে অর্জুনের প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এসেছিলেন। আলাপ করতে গিয়ে সে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, আপনার সন্তু কাকাবাবুকে ঠিক রহস্যময় গোয়েন্দা মনে হয় না কেন? ভদ্রলোক হেসে জিজ্ঞেস করেছিলেন, কিরকম? এই যেমন ধরুন, একটা বর্ণনা, রাত তখন 2টো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তায় কেউ নেই, গ্যাস পোস্টের আলো ঝাপসা, এই সময় লোকটিকে হেঁটে যেতে দেখা গেল। পরনে ওভারকোট, মাথায় ফেল্ট হ্যাট, 2 হাত পকেটে ঢুকিয়ে মুখ নিচু করে হাঁটায় তার চিবুক পর্যন্ত দেখা যাচ্ছিল না। পড়লেই কেমন একটা পরিবেশ তৈরি হয়, তাই না? অর্জুন বোঝাতে চেষ্টা করেছিল। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ওই লোকগুলোকে আজকাল রাস্তাঘাটে তেমন দেখা যায় না। এই যেমন ধরো তুমি, এত নাম করেছো, তোমাকে দেখে মনে হয় কফি হাউসে আড্ডা মারতে পারো, খেলার মাঠেও চিৎকার করতে পারো, এটাই তো ভালো। রাস্তায় হাঁটতে হাঁটতে অর্জুনের মনে হলো তার প্রিয় লেখক এখন তাকে দেখলে কি বলতেন। সে হেসে ফেলল। কদমতলা পৌঁছে সে আবিষ্কার করলো বাস নেই, রিক্সাও বের হয়নি শহরে, পথে ঘাটে মানুষ দেখাই যাচ্ছে না। রূপমায়া সিনেমার পাশে একটা মিষ্টির দোকানের শেডের তলায় দাঁড়াতেই শুনলো ভেতরে বসা কয়েকজন বলছে ডুয়ার্সের নদীর জল বেশ বেড়ে গিয়েছে, এমনকি কার্নিশের ওপর দিকে জল ঢুকে পড়েছে। এসব শুনে সে বুঝতে পারছিল না কি করবে। এই সময় একটা মিনি বাস এসে স্ট্যান্ডে দাঁড়ালো। কন্ডাক্টর চিৎকার করছে, চলে করে। অর্জুন মিনি বাসে উঠে দেখলো 2জন যাত্রী বসে আছে পুরো গাড়িতে। টুপি আর কোট খুলে সে সিটে বসলো। জলে জলময় হয়ে যাচ্ছে বাসের ভেতরটা। জলপাইগুড়ির মোড় ছাড়িয়ে বাসটা যখন শিলিগুড়ির পথে, তখনও অর্ধেক সিট খালি। বৃষ্টির জন্যই খুব দ্রুত যেতে পারছে না গাড়িটা। যাওয়ার পথে যে কটা ছোট নদী পড়ল সেগুলো টইটম্বুর। শিলিগুড়ির থানার সামনে বাস থেমে গেলে নেমে পড়তে হলো। এখানে বৃষ্টি হচ্ছে না, বোঝা যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি নেই, কিন্তু আকাশের অবস্থা যা, তাতে যে কোনো মুহূর্তেই প্রলয় হয়ে যেতে পারে। অর্জুন একটা রিক্সা নিল। টাউন স্টেশনের পাশ দিয়ে অনেকটা পথ যেতে হবে এখনো। ঠিক 1:10 সে জগুদার ব্যাংকে পৌঁছালো। জগুদার ভালো নাম অশোক গাঙ্গুলি। জিজ্ঞেস করতেই একজন দেখিয়ে দিল ঘরটা। ঘরে ঢুকতেই জগুদা হাসলেন, যাক, এসেছো তাহলে, বসো বসো, চা খাবে? খেতে পারি। অর্জুন তার ওভারকোট আর টুপিটা চেয়ারের পিছনে ঝুলিয়ে দিল। বেশ শুকিয়ে এসছে এর মধ্যে। জগুদা চায়ের হুকুম দিয়ে ঈষৎ ঝুঁকে জিজ্ঞেস করলেন, ওখানে এখনো বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, শিলিগুড়িতে দেখছি বৃষ্টি নেই। ফোরকাস্ট বলছে যে বিকালে ভাসাবে। খেয়ে এসেছো? হ্যাঁ। অর্জুন ঠিক বুঝতে পারছিল না কেন জগুদা তাকে ডেকে পাঠিয়েছেন। এতক্ষণ যেসব কথা হলো তাতে জরুরি কোনো প্রয়োজন আছে সে কথা তো মনে হচ্ছে না। সে নিজে থেকে কিছু জিজ্ঞেস করবে না বলে ঠিক করলো। ব্যাংকে জগুদার ওপর কাজের চাপ আছে। একের পর এক লোক আসছে খাতাপত্র নিয়ে, তাদের বুঝিয়ে দিতে হচ্ছে সমস্যাগুলো। জগুদা তার মধ্যে বললেন, আর মিনিট 5। ঠিক 5 মিনিট বাদে এক ভদ্রলোক ঘরে ঢুকতেই জগুদা উঠে দাঁড়িয়ে তাকে আপ্যায়ন করলেন। আসুন আসুন, কেমন আছেন? আর থাকা, এখনো বেঁচে আছি। বিদেশের হাজারো লোভ ছেড়ে দিয়ে দেশে ফিরে এলাম মন দিয়ে কাজকর্ম করব বলে, তার হচ্ছে কই। বসছি। ভদ্রলোক অর্জুনের পাশের চেয়ারটা নিজেই টেনে নিলেন। নিশ্চয়ই। 3 জনে বসা মাত্র 3 কাপ চা এলো। ভদ্রলোক বললেন, আমি তো চা খাই না, আপনারা খান। আমার চেকগুলোর কোনো খবর আছে? আমি খুব দুঃখিত ডাক্তার গুপ্ত, একটু আগেও আমি খোঁজ নিয়েছি। আসলে বিদেশি ব্যাংকের চেক বলেই দেরি হচ্ছে। আমি হেড অফিসে ফোন করেছিলাম, ওরাও চেষ্টা করছে। জগুদা বললেন, ঠিক আছে, আমার যা আছে তাতে দিন 15 চলে যাবে। এই সময় একজন খাতা নিয়ে জগুদার কাছে আসতেই তিনি 1 মিনিট বলে তাতে ঝুঁকে পড়লেন। অর্জুন ডাক্তার গুপ্তকে দেখছিলেন। 80 ভাগ চুলই সাদা, ছোট্ট পাকা আমের মতো শরীর,
চোখে পুরু চশমা, ডাক্তার হিসাবে নিশ্চয়ই ইনি খুব ভালো, নইলে যোগুদা এত খাতির করতেন না। কাজ শেষ করে যোগুদা মুখ ফেরালেন। ডক্টর গুপ্ত, আপনি কি স্থির করলেন পুলিশের কাছে যাবেন না? কোনো লাভ হবে না মিস্টার গাঙ্গুলি। পুলিশকে বললে তারা আমার বাড়ির সামনে পাহারা বসাতে পারে, কিন্তু কদিন, তাছাড়া 1000টা কৈফিয়ত, এসব আমার আর ভালো লাগে না। খবরের কাগজ জানতে পারবেই। আপনাকে আমি বলেছি যে প্রচার চাই না, আর কটা দিন যদি নিশ্চিন্তে কাজ করতে পারি তাহলে আমি নিজেই প্রেসকে বলবো। ডক্টর গুপ্তের ডান হাত বারংবার নিজের মাথার চুলে চলে যাচ্ছিল। বোধহয় কথা বলার সময় চুলে হাত বোলানো তাঁর বদ অভ্যাস। এবার যোগুদা বললেন, আপনার সঙ্গে আলাপ করিয়ে দেব বলে ওকে জলপাইগুড়ি থেকে আসতে বলেছিলাম, খুব খারাপ আবহাওয়া সত্ত্বেও চলে এসেছে। ডক্টর গুপ্ত অর্জুনের দিকে তাকালেন। আচ্ছা, এরই কথা সেদিন বলেছিলেন? হ্যাঁ, দেখতে অল্প বয়সী হলে কি হবে, এর মধ্যে দারুণ দারুণ সমস্যার সমাধান করে বসে আছে। এমনকি ইংল্যান্ড আমেরিকায় গিয়েও অপরাধী ধরেছে। তাই নাকি? বাহ, দেখে তো মনেই হয় না। তা কি নাম ভাই তোমার? অর্জুন। কি একটা বলতে গিয়েও চুপ করে গেলেন ভদ্রলোক। তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বাহ, এ চমৎকার নাম, কিন্তু মহাভারতটা কি ভালো করে পড়া আছে? অর্জুনের চরিত্রটা কি জানা? অর্জুন মাথা নাড়ল, সে জানে। বেশ, এবার আমায় একটা সমস্যার সমাধান করে দাও তো। মহাভারতের অর্জুন একসময় স্বর্গে গিয়েছিলেন, সেখানে উর্বশীর সঙ্গে তাঁর আলাপ হয়, বেশ কিছুদিন ছিলেনও সেখানে, তারপর ফিরে এসেছিলেন। তা স্বর্গ মানে তো আউটার স্পেস, পৃথিবীর বাইরে, সেখানে কারো বয়স বাড়ে না, এমনকি উর্বশীরও বাড়েনি। অতএব অর্জুন যখন সেখানে কিছুদিন ছিলেন, তাঁরও তো বয়স বাড়ার কথা নয়। তা তিনি যখন ফিরে এলেন তখন তাঁর দাদা, ভাই, স্ত্রীর বয়স পৃথিবীতে থাকার দরুন বেশ বেড়ে গিয়েছে। অর্জুন তো বয়সে সবার ছোট হয়ে গেলেন, তাই না? অর্জুনের বেশ মজা লাগলো। মহাভারতে এই ঘটনার কথা সে পড়েছে, কিন্তু এটা যে সমস্যা হতে পারে তা সে ভাবেনি কখনো, কাউকে বলতেও শোনেনি। ডক্টর গুপ্ত তার উত্তরের অপেক্ষা করে আছেন দেখে সে বলল, পুরো ব্যাপারটা নির্ভর করে অঙ্কের ওপর। অঙ্ক? ইন্টারেস্টিং, এটা কিরকম? প্রথমত, অর্জুন কতদিন স্বর্গে ছিলেন? স্বর্গের একদিন মানে পৃথিবীর কতদিন? এখানে সূর্যের উদয় অস্তের সঙ্গে দিনের পরিমাপ করা হয়, স্বর্গে নিশ্চয়ই তা হয় না। তাহলে স্বর্গের দিন মাপার পদ্ধতিটা কি? সেটা বের করে স্বর্গের একটা দিনের সমান পৃথিবীর কতদিন হয় তা বার করে যে কদিন অর্জুন সেখানে ছিলেন সেই কটা দিন দিয়ে গুণ করলেই পৃথিবীর সময়টা বেরিয়ে আসবে। যদি 3-4 মাস হয় তাহলে ব্যাপারটা ধর্তব্যের মধ্যেই থাকবে না। অর্জুনের বেশ মজা লাগছিল বলতে। চমৎকার, কিন্তু স্বর্গের সময়টা কিভাবে মাপবে? সেটা মহাভারতে নেই। পৃথিবী থেকে স্বর্গে হেঁটে যেতে কত সময় লাগে মহাপ্রস্থানের সময় হিসেব করে জানা যেতে পারে। তাতে কি লাভ? পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী যদি রথে চেপে যেতেন তাহলে ননস্টপ পৌঁছে যেতেন। তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে। তুমি প্রাইভেট ইনভেস্টিগেটর? হ্যাঁ, তাই বলতে পারেন। এবার ডক্টর গুপ্ত যোগুদাকে জিজ্ঞেস করলেন, আপনি কি একে কিছু বলেছেন? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাছাড়া আপনিও আমাকে সবকিছু খুলে বলেননি। যোগুদা হাসলেন। অর্জুন, ডক্টর গুপ্ত অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক, প্রায়ই বিদেশের সায়েন্স জার্নালে ওর লেখা বের হয়। আমার সঙ্গে আলাপ সেই বাবদ পাওয়া চেক ভাঙানোর সুবাদে। অবশ্য উনি এখন আমাকে বেশ স্নেহ করে ফেলেছেন। উনি একটা সমস্যায় পড়ায় আমার মনে হয় তোমাকে ডেকে আলাপ করিয়ে দেওয়া যেতে পারে।
শুনলেই তো উনি পুলিশের কাছে যাবেন না। যোগুদা বিস্তারিত বললেন। সমস্যাটা কি? অর্জুন জানতে চাইল। সেটা বুঝতে গেলে তোমাকে আমার বাড়িতে যেতে হবে। মুখে বলা যায় না? বললেও ঠিক স্পষ্ট হবে না। অন্তত 70% সমস্যা মানুষ অভিজ্ঞতা ছাড়া হৃদয়ঙ্গম করে না, 30% শুনে বা পড়ে অনুভব করা যায়। ডক্টর গুপ্ত হাসলেন। আমার আস্তানা এখান থেকে 20 কিলোমিটার দূরে, সঙ্গে একটা পুরনো অস্টিন গাড়ি আছে। পাহাড়ি পথ, তাই যেতে মিনিট 40 লাগবে। কথা শেষ করে উঠে দাঁড়ালেন ডক্টর গুপ্ত। চলি মিস্টার গাঙ্গুলি। অর্জুন ফাঁপড়ে পড়ল। কিন্তু আমি ওর সঙ্গে গেলে কি আজ জলপাইগুড়িতে ফিরতে পারবো? এমনিতেই বাস খুব কম। যোগুদা বললেন, যদি না পারো তাহলে আমি মাসিমাকে নিজে গিয়ে বলে আসবো, কোনো চিন্তা না করতে। তুমি কিছু ভেবো না। অগত্যা অর্জুন ডক্টর গুপ্তকে অনুসরণ করল। মানুষটিকে তার ইতিমধ্যে বেশ পছন্দ হয়েছে। মনের ভেতরে একটা খুঁতখুঁতানি ছিল মায়ের জন্য। তবে এখন তো সবে 1:45। শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে ফেরার বাস সন্ধে 7টাতেও পাওয়া যায়। শুধু এখানে বৃষ্টিটা না নামলেই হয়। WBA নাম্বার দেওয়া একটা কালো গাড়ি ব্যাংকের সামনে দাঁড়িয়ে। এ ধরনের প্রাচীন গাড়ি আজকাল বড় একটা দেখা যায় না। ডক্টর গুপ্ত বললেন, এ গাড়ি খুব বিশ্বস্ত, আমাকে কখনো বিপদে ফেলে না। এই চলার সময় একটু প্রতিবাদ করে, এই যা। গাড়িতে উঠে অর্জুন দেখলো বাইরে থেকে যতটা মনে হচ্ছিল ভেতরটা কিন্তু ততটা পুরনো নয়। অথচ এই গাড়ির বয়স অন্তত 35 হয়ে গিয়েছে। ডক্টর গুপ্ত ইঞ্জিন চালু করে চলতে আরম্ভ করতেই রাস্তার লোকজন তাকাতে আরম্ভ করলো। এত নামিয়ে একজন বৈজ্ঞানিক এমন গাড়ি ব্যবহার করেন কেন? জিজ্ঞেস করতে গিয়েও অশোভন হবে বলে সে চুপ করে গেল। গাড়ি এখন সেবক ব্রিজের দিকে এগোচ্ছে। শিলিগুড়ি পার হওয়ার পর দুদিকে মিলিটারি ক্যান্টনমেন্ট ছাড়িয়ে জঙ্গলে ঢোকার সময় অর্জুনের মনে হলো যে কোনো মুহূর্তে আকাশ আর মাটি একাকার হয়ে যাবে। এত কালো আকাশ এমন নিচে সে কখনো দেখেনি। এই রাস্তায় অর্জুন বেশ কয়েকবার গিয়েছে এর আগে। ডান দিকে বাগড়াকোটে আর ওদিকে তিস্তা বাজারের কাছে বেশ কিছু বসতি আছে। সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় থাকেন? ডক্টর গুপ্ত বললেন, কালীঝোড়া বাংলোটা পেরিয়ে খানিক ওপরে। এক ইংরেজ ভদ্রলোকের বাংলো ছিল ওটা, আমি নিজের মতো করে নিয়েছি। যোগুদা মানে মিস্টার গাঙ্গুলি, যোগুদা মানে মিস্টার গাঙ্গুলি আপনার সমস্যার কথা বলছিলেন? হ্যাঁ ভাই, এ বছর খানেক আছি আমি এখানে। গত বছর আমার এক বন্ধু আমেরিকা থেকে এসেছিল, নেহাত গায়ে পড়ি। এখানে আসার পর কাউকে আমি আসতে বলিনি। লোকটির নাম রবার্ট সিনক্লেয়ার, একটা সায়েন্স জার্নালের সম্পাদক। লেখা পাঠায়, ছাপলে চেক পাঠায়। তাই ঠিকানা ওর জানা ছিল। তা বলা নেই কওয়া নেই চলে এলো দুম করে। আমি কি নিয়ে গবেষণা করছি তা জানার জন্য খুব কৌতূহল ওর। 3 দিন ছিল। আমি জানাতে চাইনি, কারণ জানতে পারলেই গবেষণা শেষ হওয়ার আগেই ও ওর জার্নালে ছেপে দেবে। কিন্তু মুশকিল করলো তাতান। তাতানকে? অর্জুন জানতে চাইল। আমার কুকুর, ওকে দেখে বব মানে রবার্টের চোখ তো ছানা বড়া হয়ে গেল। কেন? অদ্ভুত ধরনের কুকুর বুঝি? তা একটু অদ্ভুত তো বটেই। এই লম্বায় 2 ইঞ্চি, প্রস্থে 1 ইঞ্চি 3। অর্জুনের মনে হলো সে নিশ্চয়ই ভুল শুনছে, ওটা ইঞ্চি না হয়ে ফুট হবে। ডক্টর গুপ্ত হাসলেন। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ববেরও বিশ্বাস হয়নি, কিন্তু যখন বুঝলো ওটা ইঁদুর নয়, হে সত্যিকারের কুকুর, তখন নিয়ে যাওয়ার জন্য কি ঝুলোঝুলি। $10,000 দাম দিয়েছিল সে তাতানের। তার মানে আমাদের দেশে 2 লক্ষ টাকা। আমি দিইনি, এমনকি তাতানের ফটো তুলতেও অনুমতি দিইনি। বেটা করলো কি,
দেশে ফিরে গিয়ে সবই তার জার্নালে ছেপে দিল। আর তারপর থেকেই সমস্যা শুরু হয়ে গেল। কিরকম? অর্জুনের মনে হচ্ছিল সে আসারে গল্প শুনছে। লোক আসতে লাগলো একের পর এক। সবাই তাতানকে দেখতে চায়, কিনতে চায়। প্রথম দিকে বুঝিনি, দেখিয়েছি। তা দুবার চুরির চেষ্টা হলো। শেষ পর্যন্ত বাড়ির চারধারে ইলেকট্রিকের তার লাগালাম। দুটো লোক শখ খেয়ে হাসপাতালে ভর্তি। এদিকে এখন দাম উঠেছে 10 লক্ষ টাকা। এ পর্যন্ত ঠিকই ছিল, একাই সামলে নিচ্ছিলাম। তাতানকে আর বাইরে বের করি না। কিন্তু এখন ঘটনা ঘটছে আরো খারাপ। কি ঘটনা? সেটা মুখে বললে তুমি বুঝবে না। চলো গিয়ে দেখবে। সেবক ব্রিজের গা ঘেঁষে গাড়ি উঠছিল ধীরে ধীরে। জায়গাটা এর মধ্যেই অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। নিচে থেকে তিস্তার আওয়াজ উঠে আসছে। নিশ্চয়ই জল আরো বেড়েছে। কালীঝোড়া বাংলো দেখা গেল। অর্জুন দেখলো ডক্টর গুপ্ত প্রশান্ত মুখে গাড়ি চালাচ্ছেন। ভদ্রলোকের কুকুরের নাম তাতান। তার উচ্চতা মাত্র 2 ইঞ্চি। ভাবা যায়। হঠাৎ ডক্টর গুপ্ত বললেন, ওই যে শ্রীমানরা এখানে আমার জন্য অপেক্ষা করছে। উফ, মহা মুশকিল। নির্জন পাহাড়ি রাস্তার একধারে একটা মারুতি জিপসি দাঁড়িয়ে। তার সামনে একজন সাহেব আর 2জন ভারতীয় হাত তুলে তাদের থামতে বলছে। ডক্টর গুপ্ত বাঁ হাত বাড়িয়ে ড্রয়ার থেকে একটা সাইলেন্সার লাগানো রিভলভার বের করে ডান হাতে নিয়ে মারুতি গাড়ির টায়ার লক্ষ্য করে ট্রিগার টিপলেন চলন্ত অবস্থায়। লোকগুলো হকচকিয়ে গেল। তার মধ্যেই তিনি পেরিয়ে এলেন জায়গাটা। রিভলভার রেখে দিয়ে বললেন, এছাড়া কোনো উপায় ছিল না। থামলে ওরা ঝামেলা করত, না থামলে ওভারটেক করে এসে গাড়ি আটকাতো। ওরা চাকা বদলাতে বদলাতে আমি বাংলোয় ঢুকে যেতে পারবো। এরা কি চাইছে? আর চাইবে আমাকে ব্যবহার করতে। ডক্টর গুপ্ত চুপ করে গেলেন। শেষ পর্যন্ত পিচের রাস্তা ছেড়ে গাড়ি বাঁ দিকের কাঁচা পথ ধরল। একটু চড়াই উঠতে গাড়িটা বেদম হয়ে যাচ্ছিল। তবু তাকে তুলে নিয়ে আসতে পারলেন ডক্টর গুপ্ত। লম্বা লম্বা গাছের পর বাংলোটা দেখা গেল। এককালে সাদা রং ছিল, এখনো বোঝা যায়। বাংলোর চারপাশে খালি জমি, তারপর লোহার বিম দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। 15 ফুট উচ্চতার বেড়ার ওপরে অন্তত ফুট 4 তারের সারি চলে গেছে। অর্জুন বুঝল ওখান দিয়েই বিদ্যুৎ যাচ্ছে। মাঝখানে একটা গেট আছে। ভেতর থেকে জেনারেটরের আওয়াজ ভেসে আসছে। যদিও এই বাংলোয় সরকারি বিদ্যুৎ পৌঁছে গেছে। ডক্টর গুপ্ত পকেট থেকে একটা রিমোট কন্ট্রোলার বের করে কয়েকটা নাম্বার টিপতেই গেট খুলে গেল। অর্জুন বুঝতে পারলো গেট খোলার জন্য সাংকেতিক নম্বর আছে, যা জানা না থাকলে ওটা খুলবে না। ভেতরে ঢুকে আবার নাম্বার টিপেই গেট বন্ধ করলেন তিনি। গাড়িটাকে সোজা নিয়ে এলেন বাংলোর গাড়ি বারান্দার নিচে। রিভলভারটা পকেটে ফেলে বললেন, এই হচ্ছে আমার আস্তানা। দাঁড়াও, দরজা খুলি। দরজায় কোনো তালা নেই, কিন্তু রিমোট টিপে ধরতেই সেটা খুলে গেল। ডক্টর গুপ্ত বললেন, পেছনের সিটে সারা সপ্তাহের বাজার আছে। তুমি যদি একটু হাত লাগাও ভাই, তাহলে একটু তাড়াতাড়ি হয় আর কি। বড় বড় প্যাকেট ভর্তি সবজি, মাংস ইত্যাদি জিনিস। অর্জুন সাহায্য করলো। আর এই সময় হাওয়া ছাড়তেই শীত করে উঠল অর্জুনের। টুপটাপ বৃষ্টির শব্দ শোনা গেল। গাড়ি বন্ধ করে মালপত্র নিয়ে ডক্টর গুপ্ত ভেতরে ঢুকে বললেন, নিচতলাটা বসা আর থাকার ঘর, কিচেন টয়লেটও ওখানে। ওপরটা আমার কাজের জন্য, ওখানে আমি ছাড়া কারো যাওয়া নিষেধ। নিচটাকে নিজের মতোই মনে করো। বসার ঘরটি সুন্দর, বাহুল্য কিছু নেই। 2টো বেডরুম আছে। ডক্টর গুপ্ত মালপত্র কিচেনে রেখে গরম জল চাপিয়ে দিলেন স্টোভে। অর্জুন চুপচাপ দেখছিল। বৃষ্টি নেমেছে, পাহাড়ি গাছের ঝুঁটি ধরে নাড়াচ্ছে খ্যাপা বাতাস। ডক্টর গুপ্ত বললেন, সরকারি কারেন্ট যখন আছে তখন জেনারেটরটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার। অবশ্য ওটি খুব শক্তিশালী, এক নাগারে 24 ঘন্টা চলতে পারে। চোখের আড়ালে চলে গেলেন ভদ্রলোক। তারপরই শব্দটা থেমে গেল।
অর্জুন কাঁচের জানলা দিয়ে বাইরে তাকালো। এরকম অবস্থায় যদি বিকেল পর্যন্ত চলে তাহলে আজ ফেরার কথা ভুলে যেতে হবে। এমনিতেই ঘরে আলো জ্বলছে এখন। সে বাইরের ঘরের সোফায় এসে বসলো। ব্যাংকে ডক্টর গুপ্ত টাকার কথা বলছিলেন, কিন্তু এই বাড়ির পিছনে যার এত খরচ হয় তাকে কি গরিব বলা যায়? কখনো নয়। এত খরচ করে নিরাপদে থেকে উনি কি করছেন? একা থাকতে হাঁপিয়ে ওঠেন না? এই সময় ডক্টর গুপ্ত একটা জুতোর বাক্স নিয়ে নেমে এলেন ওপর থেকে। বললেন, এবার কফিটা বানিয়ে ফেলি, তুমি ততক্ষণ তাতানের সঙ্গে ভাব করো। জুতোর বাক্সটা অর্জুনের সামনে টেবিলে রেখে তিনি চলে গেলেন। অর্জুন দেখলো বাক্সটা একটু অন্য রকমের। গোল গোল সিকি সাইজের গর্ত আছে ওপরে। এক পাশে হুক লাগানো আছে, মানে সেটি দরজা। হুক ধরে টানতেই দরজা খুলে গেল। তারপর অর্জুনের অবাক হওয়ার পালা। তার অবাক হওয়া চোখের সামনে এসে দাঁড়ালো তাতান। ডক্টর গুপ্ত যেমনটি বলেছিলেন ঠিক তেমনি। তাতানের গায়ের রং খয়েরি, কান ঝোলা। বাইরে বেরিয়ে এসে পিছনের পা মুড়ে বসে সে অর্জুনকে দেখতে লাগলো। তার লেজ নড়ছে। পৃথিবীর কোথাও কেউ এত ছোট কুকুরের কথা শুনেছে? অর্জুন ডাকলো, তাতান। তাতান উঠে দাঁড়ালো। তারপর মুখ তুলে ডাকলো, খুব মিহি ডাক। অন্যমনস্ক থাকলে এমন ডাক কানেও ঢুকবে না। অর্জুন আঙুল বাড়াতেই চার পায়ে পিছিয়ে যেতে লাগলো তাতান। তারপর ঘুরে এক দৌড়ে বাক্সের ভেতর। এই সময় একটা ট্রেতে কফি আর বিস্কুট নিয়ে ঘরে ঢুকলেন ডক্টর গুপ্ত। কি ভাব হলো তাতানের সঙ্গে? কোথায় গেল? ট্রে নামিয়ে কফি দিয়ে তিনি চেয়ার টেনে বসে ডাকলেন, তাতান। সঙ্গে সঙ্গে ভেতর থেকে ছুটে এলো কুকুরটা। টেবিলের ওপর হাত পেতে দিতেই সে উঠে পড়ল সেখানে। হাত না ভাঁজ করে ডক্টর গুপ্ত তাকে নিয়ে এলেন নিজের মুখের সামনে। আই অ্যাম সরি তাতান, তোর এই দশা আমার জন্যই হয়েছে, কিন্তু আমি যে এখনো অভিমন্যু। ঢুকতে জানি, বেরোতে জানি না। বিস্কুটের কুচি ভেঙে তাতানকে খাওয়ালেন তিনি। অর্জুন জিজ্ঞেস করলো, ও কি অন্য কুকুরদের মতোই খায়? হ্যাঁ, সব খায় তাতান, খুব ভালো। তিনি কুকুরটাকে নামিয়ে দিলেন টেবিলের ওপরে। অর্জুনের মনে হলো একটা পুতুল কুকুর হেঁটে বেড়াচ্ছে। এই পুতুলের দাম এখন 10 লক্ষ টাকা উঠেছে। সে জিজ্ঞেস করলো, তাতানকে আপনি কি করে পেলেন? তিস্তা বাজারে এক বুড়ো নেপালি কয়েকটা পাহাড়ি কুকুরের বাচ্চা বিক্রি করছিল। এই কালিম্পং থেকে ফেরার পথে দেখতে পেয়ে কিনে এনেছিলাম। তখন ওর বয়স কত হবে, মাস দুয়েক। নাম রাখলাম তাতান। বছর দেড়েকের মধ্যে বেশ তাগড়াই হয়ে গেল। পাহাড়ি কুকুর তো বেশি লম্বা হয় না। তাতান ফুট দেড়েক হয়েছিল। ভারী সুন্দর গায়ের লোম। ওই যে দেখো দেয়ালে ছবি আছে, ওই হলো তাতান। অর্জুন দেয়ালের ফটোটা দেখল। স্বাভাবিক চেহারার একটা কুকুরের ছবি। অবিকল এই তাতানের মতোই, কিন্তু বহু গুণ বড়। সে প্রচন্ড অবাক হয়ে জিজ্ঞেস করলো, অত বড় কুকুরটা এত ছোট হলো কি করে? কি আর বলবো ভাই, আমারই ভুলে। আমি আপনার কথা বুঝতে পারছি না। ডক্টর গুপ্ত কফির কাপে চুমুক দিলেন। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আরে আমার সমস্যাটা তো এখানেই। বব ওর জার্নালে ছাপিয়েছে আমি এমন কিছু আবিষ্কার করেছি যে বড় জিনিস ছোট করতে পারি। এবার ধরো একটা জায়গায় বিরাট বস্তি আছে। জমির মালিক কাউকে উচ্ছেদ করতে পারছে না, কিন্তু সেটাই তার বাসনা। লোকটা আমাকে বলল, আমি যদি পুরো বস্তিটাকে 2 ইঞ্চি করে দিই তাহলে সে আমাকে অনেক টাকা দেবে। জমির মালিক বেলচাই তুলে ডাস্টবিনে ফেলে দেবে। 1 ইঞ্চি সাইজের মানুষগুলো প্রতিবাদও করতে পারবে না। আমি কাউকে বোঝাতে পারছি না এটা আমার গবেষণার বিষয় নয়। তাতানের ক্ষেত্রে ব্যাপারটা দুর্ঘটনাক্রমে হয়ে গিয়েছে। কি করে হলো?
সেটাও আমি এখনো বুঝতে পারিনি, তবে অনুমান করতে পারি। তার আগে বলো, পৃথিবীতে আমাদের বয়স কিভাবে বাড়ে? মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর হিসেব করে। গুড। পৃথিবীতে যে সময়টায় সূর্যের চারপাশে ঘুরে আসে তা মোটামুটি 365 দিনে। আমরা বলি 1 বছর, কিন্তু আমাদের 1 বছর আর চাঁদে বাস করলে যে 1 বছর হবে তা কিন্তু এক নয়। একই সময়ে সেখানে বয়স বেশি বাড়ে। অর্থাৎ তুমি যদি চাঁদে গিয়ে থাকো তাহলে 10 বছর পরে তোমার সমান বয়সী কোনো ছেলের সঙ্গে একটুও মিল থাকবে না। তেমনি 700 দিনে সূর্যকে যে গ্রহ প্রদক্ষিণ করে সেখানে বাস করলে পৃথিবীর থেকে কম বয়স বাড়ে। এটা অঙ্ক। আমি আবিষ্কার করতে চলেছি এমন একটি গ্রহের যেখানে বাস করলে বয়স আদৌ বাড়বে না। সেটা করতে গিয়ে আমি তাতানকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম যেখানে স্থির হয়ে যাওয়ার পরের স্টেজ, অর্থাৎ বয়স কমতে থাকে। অর্জুনের মাথার ভেতর সব গোলমাল হয়ে যাচ্ছিল। সে জিজ্ঞেস করলো, বয়স কমলে আকৃতি ছোট হবে কেন? বয়স বাড়লে একটা সময় পর্যন্ত আকৃতি বাড়ে। হ্যাঁ, তা বাড়ে। অর্জুন স্বীকার করলো। তাতান যতটুকু বেড়েছিল তার থেকে অনেক বেশি বাড়তো স্বাভাবিক অবস্থায়। সেই ততটুকু কমে যেতে ওর এই অবস্থা হয়েছে। ডক্টর গুপ্ত বললেন। ঠিক এই সময় ওপরের ঘর থেকে একটা কুঁ কুঁ শব্দ ভেসে এলো। অর্জুন দেখলো শব্দটা শোনা মাত্র তাতান লাফাতে লাগলো। ভয় হচ্ছিল তাল সামলাতে না পেরে বেচারি টেবিল থেকে হয়তো পড়ে যাবে। ডক্টর গুপ্ত টেবিলের কাছাকাছি মুখ নামিয়ে বললেন, নো, ঘরে ঢুকে যাও তাতান, অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কে শোনে কার কথা? ওই পুঁচকে কুকুর যেন পাগল হয়ে উঠেছিল। অনর্গল তার ক্ষুদে গলায় ডেকে যাচ্ছিল সে। ডক্টর গুপ্ত এবার গম্ভীর হয়ে বললেন, এই কুকুরটাকে একটু নজরে রেখো তো, আমি আসছি। উনি ওপরে চলে যেতে অর্জুন নিজের কোড়ে আঙুলটাকে তাতানের কাছে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে তাতান ছুটে এলো সেটাকে কামড়াতে। আঙুল ছড়িয়ে নিল অর্জুন চট করে। কুকুর কামড়ালে 14টা ইঞ্জেকশন নিতে হয়, তা সাধারণ মাপের কুকুর হোক আর এই পুঁচকে কুকুরই হোক, দুটোই তো কুকুর। হঠাৎ কুঁ কুঁ শব্দটা থেমে গেল। তাতান কান খাড়া করে ওপরের দিকে তাকালো। কেন খুব হতাশ হয়েছে সে। একটু পরে শান্ত হয়ে বসলো নিজের ঘরের সামনে। পায়ের শব্দে মুখ তুলে অর্জুন দেখল ডক্টর গুপ্ত নেমে আসছেন। এসে তাতানের দিকে তাকিয়ে বললেন, তোর জন্য আমাকে কাজকর্ম সব ছাড়তে হবে দেখছি, এ তো বড় জ্বালা হলো। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি কিন্তু এখনো আপনার সমস্যার কথা বলেননি। উৎপাত, আমাকে কাজ করতে দিচ্ছে না। কি করে সম্ভব সেটা? আমি যা দেখলাম, বিনা অনুমতিতে এই বাংলোয় কোনো মানুষ ঢুকতেই পারবে না। উৎপাত করবে কিভাবে? হ্যাঁ, আপনি যখন বাইরে যাবেন তখন সমস্যায় পড়তে পারেন, কিন্তু আত্মরক্ষার জন্য তো বন্দুক রেখেছেন। তোমার কি মনে হচ্ছে এখানে আমি খুব নিরাপদে আছি? নিশ্চয়ই। কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না, নিশ্চিন্তে কাজ করতে পারবেন। হাসলেন ডক্টর গুপ্ত। তুমি বাইরের দেয়াল আর তার উপরের ইলেকট্রিক তার দেখেছো, কিন্তু মাথার ওপর তো খোলা আকাশ রয়েছে। হে, উৎপাত হচ্ছে সেখান দিয়েই। রিভলভার ছুঁড়বো তারও তো কোনো উপায় নেই। অর্জুন চিন্তিত হলো। মাথার ওপর আকাশ দিয়ে কেউ আসছে নাকি? আশেপাশের গাছ থেকে লাফিয়ে নামছে? যদি নামেও তাহলে ফিরে যাওয়ার তো উপায় নেই। সে উঠে জানলার কাছে গেল। বেশ জোরে বৃষ্টি পড়ছে। আজ জলপাইগুড়িতে ফিরে যাওয়া আর সম্ভব হবে না। সে গাছগুলোকে দেখল। না, দেয়াল থেকে অনেক দূরে রয়েছে তারা। কোনো মানুষের পক্ষে ওই গাছে উঠে এদিকে লাফিয়ে পড়া সম্ভব নয়। তাহলে
জানলার কাঁচের একপাশে দাঁড়িয়ে সে ডক্টর গুপ্তের গাড়িটার দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। ডিকিটা খুলে গেল ধীরে ধীরে। তারপর বাড়তি টায়ার যা ডিকিতে থাকে সেটা বেরিয়ে এলো বাইরে। মাটিতে পড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইল খানিক। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না অর্জুন। সে দেখল টায়ারটা বৃষ্টির মধ্যে লনে পাক খাচ্ছে, ঠিক যেভাবে বাচ্চা ছেলেরা চাকা নিয়ে দৌড়য় সেইভাবে পাক খেয়ে চলেছে। অর্জুনের গলা শুকিয়ে কাঠ। সে কোনোদিন ভূত দেখেনি, ভূত আছে বলে বিশ্বাসও করে না। কিন্তু এই যদি ভূতের কাণ্ড না হয় তাহলে? সে চোখ ফেরালো। ডক্টর গুপ্ত তাতানকে বাক্সবন্দি করছেন। চাপা গলায় অর্জুন ডাকলো, একবার এদিকে আসুন। ডক্টর গুপ্ত অর্জুনের মুখ দেখে সম্ভবত অনুমান করেছিলেন। সঙ্গে সঙ্গে চলে এলেন জানলার পাশে। টায়ার তখনও ঘুরে চলেছে। জলে ভেজা ঘাসে এলোমেলো দাগ পড়ে যাচ্ছে। ডক্টর গুপ্ত বললেন, যা বলছিলাম তা তো নিজের চোখেই দেখছো। এ তো কিছুই নয়, আপন মনে খেলছে। উৎপাত যখন করে তখন মাথা খারাপ হয়ে যায়। কি ব্যাপার বলুন তো? অর্জুন কথা খুঁজে পাচ্ছিল না। তোমার কি মনে হয়? এই তো ভুতুড়ে কাণ্ড। যা আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না তাকেই ভুতুড়ে বলি। তবে তোমার দেখছি সাহস আছে ছোকরা, অজ্ঞান হয়ে যাওনি। হয়তো ডক্টর গুপ্ত সঙ্গে আছেন। দিনের আলোও নিভে যায়নি বলেই অর্জুন ভয় পায়নি। এখন শোনা মাত্র কেমন গা ছমছম করতে লাগলো। সে তো ডক্টর গুপ্তকেও ভালো করে চেনে না। যোগুদাও বা কতটুকু চেনেন? এটি একটি হন্টেড বাংলো হতে পারে। ডক্টর গুপ্ত নিজে একজন ড্রাকুলা হতে পারেন। এমন কত গল্পই তো শোনা যায়। অর্জুনের গায়ে কাঁটা ফুটল। সে আর চোখে দেখল ডক্টর গুপ্তের ছায়া পড়েছে দেওয়ালে। যাক, ইনি তাহলে ভূত নন। ভূতেদের ছায়া পড়ে না। অর্জুন দেখল টায়ারটা গড়িয়ে সোজা চলে এলো গাড়ির পিছনে। যেভাবে নেমেছিল সেইভাবেই লাফিয়ে উঠে পড়ল ডিকিতে। কাত হয়ে শুয়ে পড়তেই ডিকি বন্ধ হয়ে গেল। এসব কাণ্ড ঘটল, অথচ কোনো মানুষ গাড়ির ধারে কাছে নেই। ডক্টর গুপ্ত জিজ্ঞেস করলেন, ইনি কখন যাবেন কে জানে, কিন্তু এবার বুঝলেন উৎপাত কিভাবে এখানে আসে? অর্জুনের গলার স্বর কেঁপে উঠল। কে এটা করলো? তাতানের বন্ধু। এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি সে করেনি, কিন্তু ওর উপস্থিতি আমি সহ্য করতে পারছি না। তুমি বসো, আমি তাতানকে ওপরে রেখে আসি। ডক্টর গুপ্ত টেবিল থেকে বাক্সটা তুলে নিলেন। অর্জুন পাশে এসে দাঁড়ালো। আমি আপনার কথা বুঝতেই পারছি না। তাতান তো একটা কুকুর। ওর বন্ধু এভাবে অদৃশ্য হয়ে অমন কাণ্ড কিভাবে করতে পারে? বন্ধুটি দেহ ধারণ করতে পারছে না কোনো কারণে। বিদেহী? বিদেহী মানে আমাদের ধারণায় ভূত, কিন্তু ও তা নয়। তাতানকে আমি যে গ্রহে পাঠিয়েছিলাম, মানে যেখানে গিয়ে তাতানের আকৃতি ছোট হয়ে গেছে আর কি, ওর বন্ধু সেখান থেকেই এসেছে। দাঁড়াও, আমি আগে তাতানকে দেখে আসি। ডক্টর গুপ্ত দ্রুত পায়ে ওপরে চলে গেলেন। অর্জুন ধপ করে চেয়ারে বসে পড়ল। এ কি ভুতুড়ে কাণ্ড রে বাবা! অন্য গ্রহের প্রাণী একটা কুকুরের জন্য এখানে ঘুরঘুর করছে। পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে বলে সন্দেহ করেন বৈজ্ঞানিকরা, কিন্তু সেটা তো শুধুই সন্দেহ। ডক্টর গুপ্তের কথা যদি সত্যি হয়, মায়ের কথা মনে পড়ল। তার দেশের বাড়ির অনেক ভুতুড়ে গল্প তিনি শুনিয়েছেন। ঝড় নেই, হাওয়া নেই, হঠাৎ মড়মড় করে গাছের ডাল ভেঙে পড়ল, অথবা দরজা জানলা হুটহাট করে খুলেই আবার বন্ধ হয়ে গেল। এও তো প্রায় সেই রকমই ব্যাপার। অর্জুন অন্যমনস্ক ছিল। হঠাৎ দেখল চায়ের কাপ টেবিল থেকে উঠে যাচ্ছে। ঠিক 4 ফুট উঁচুতে উঠল কাপটা। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। অর্জুনের গলা শুকিয়ে কাঠ, চোখ ছানা বড়া। সিঁড়ি পর্যন্ত গিয়ে কাপটা সিঁড়ির ধাপে বসে পড়ল। একটু একটু করে সাহসী হলো অর্জুন।
নিচু গলায় জিজ্ঞেস করলো, আপনি কে? কেউ কোনো উত্তর দিল না। অর্জুন একটু অপেক্ষা করে আবার বলল, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কথা কি শুনতে পাচ্ছেন? এবারও কোনো জবাব নেই। এমন সময় ডক্টর গুপ্ত ওপর থেকে খালি হাতে নেমে আসছিলেন। অর্জুন তাকে সতর্ক করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর পা পড়ল প্লেটের ওপর। ছিটকে গেল সেটা, মেঝেতে পড়ে দু টুকরো হলো। উল্টে পড়তে পড়তে কোনো মতে সামলে নিলেন ডক্টর গুপ্ত। বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, এখানে আবার কাপ রাখতে গেলে কেন? এটা কি রাখার জায়গা? সত্যি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। অর্জুন বলল, আমি রাখিনি। ডক্টর গুপ্ত চোখ ছোট করলেন। ওহো, সরি, এভাবে তোমাকে বলাটা ঠিক হয়নি। কাপ তুলে কিচেনে নিয়ে গেলেন। ফিরে এসে বললেন, আমার বেসিনটা প্রায় 4.5 ফুট ওপরে, ও নাগাল পাবে না। কাপ ফুট 4 ওপরে উঠেছিল। অর্জুন জানালো, ঠিকই, আমার বিশ্বাস ওর হাত মাথার ওপর তুললে 4 ফুটের ওপর যায় না। মুশকিল হলো আমি ওর সঙ্গে কোনো রকম কমিউনিকেট করতে পারছি না। ও বাংলায়, হিন্দি, ইংরেজি অথবা জার্মান ভাষা বোঝে না। কিন্তু এই ঘরে ঢুকলো কি করে? হয়তো শরীরটাকে খুব ছোট করতে পারে। আমার কিচেনের জল যাওয়ার গর্তটা বেশ বড়, তাই দিয়েই আসে। ডক্টর গুপ্ত চারপাশে তাকিয়ে নিলেন। এই সিদ্ধান্তে এলেন কি করে? বললাম তো, 4 ফুটের ওপরে যেমন জিনিস আছে সেগুলোতে ও কখনোই হাত দেয় না। আমার দোতলায় ওঠার দরজাটায় 1 চিলতেও ফাঁক নেই। ঘরটাও এয়ারটাইট, সেখানে কখনোই ও যায় না। এয়ারটাইট মানে সাউন্ড প্রুফ? অর্জুন কুঁ কুঁ শব্দটাকে মনে করতে পারল। না, সাউন্ড প্রুফ নয় পুরোপুরি। এই হলো আমার সমস্যা। পুলিশের পক্ষে এর সমাধান করা সম্ভব নয়। তোমার কি মনে হয় পারবে? এমন সমস্যা এর আগে কোনো সত্যসন্ধানী সমাধান করেছেন বলে অর্জুনের জানা নেই। স্বয়ং অমল সোম থাকলেও পারতেন কিনা সন্দেহ। কিন্তু ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। চট করে না বলতে ইচ্ছে হলো না অর্জুনের। সে বলল, খুব কঠিন ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করতে পারি। তবে কদিন এখানে থাকতে হবে। অফকোর্স, স্বচ্ছন্দেই থাকো, কিন্তু তোমার দক্ষিণা কত? অর্জুন হেসে ফেলল। সেটা নিয়ে এখন কথা না বললেই ভালো হয়। নো, তুমি কাজ করবে আর আমি জানতে পারবো না কত পারিশ্রমিক নেবে? না না, এভাবে হবে না। বেশ, আপনি যা স্থির করবেন তাই নেব, কিন্তু সফল হলে। কবে থেকে এসে থাকছো তুমি? আমি না হয় শিলিগুড়িতে গিয়ে নিয়ে আসবো। আমি কাল থেকেই আসতে চাই, কিন্তু এই প্রলয়ের মধ্যে ফিরবো কি করে? আমি ভাবিনি এরকম বৃষ্টি পড়বে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে না হয় পৌঁছে দিয়ে আসি। ডক্টর গুপ্ত উঠে দাঁড়ালেন। সেই সময় মেঝেতে শব্দ হলো। ওরা দুজনেই দেখলো একটা চেন সাপের মতো এগিয়ে আসছে। চেনটা যে তাতানের ছিল তাতে সন্দেহ নেই। এবার চেনটা মাটি থেকে খানিক ওপরে তুলতে লাগলো। ডক্টর গুপ্ত বলে উঠলেন, অর্জুন সাবধান, ও বোধহয় আমাদের মারতে চাইছে। বলতে বলতে তিনি ছুটে ঘরের কোণে রাখা লম্বা টুলের ওপর উঠে বসলেন। অর্জুন নড়ল না। ঠিক করলো চেনটা তাকে আঘাত করতে এলেই সে ওটাকে ধরবে। দেখা গেল চেন টুলের দিকে সামান্য এগিয়ে থেমে গেল শূন্যে। তারপর ঘরের এক কোণে ছিটকে পড়ল। অর্থাৎ যে ওটাকে এতক্ষণ নাচাচ্ছিল সে বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দিল। অর্জুন উঠে চেনটাকে কুড়িয়ে নিতে ডক্টর গুপ্ত নেমে এলেন। ভয়ঙ্কর, ও এই প্রথম এমন ব্যবহার করলো, আক্রমণাত্মক। এই সময় বাইরে করকর করে বাজ পড়ল এবং সেই সঙ্গে সারা বাড়িতে অ্যালার্ম বাজতে লাগলো। অর্জুন চমকে ডক্টর গুপ্তের দিকে তাকাতেই তিনি গম্ভীর মুখে বললেন, ঝড়ে বোধহয় কোনো গাছের ডাল ইলেকট্রিক তারের ওপর ফেলেছে। অর্জুন জানলার সামনে গিয়ে দাঁড়াতেই দেওয়ালটা দেখতে পেল।
না, তারে কিছু জড়িয়ে নেই। সে বর্ষাতিটা পরে নিয়ে টুপি মাথায় দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টিতে চারধার সাদা হয়ে গিয়েছে। বাঁ দিকের দেয়ালের দিকে এগোতেই সে হতভম্ব হয়ে গেল। এই বৃষ্টির মধ্যেই একটি মানুষের শরীর দেয়ালের ওপরে তারের গায়ে ছটফট করছে। সে দ্রুত ফিরে এসে ডক্টর গুপ্তকে বলল, তাড়াতাড়ি দেওয়ালের কারেন্ট অফ করে দিন, একটা মানুষ মারা যাবে। মানুষ? দরজায় দাঁড়ানো ডক্টর গুপ্ত চেঁচিয়ে উঠলেন, আবার চেষ্টা করেছে বুঝি? ওহ, যারা ওখান দিয়ে ভেতরে ঢুকতে চায় তাদের মরাই উচিত। প্লিজ এখন ওসব বলবেন না, অফ করুন তাড়াতাড়ি। অর্জুন ধমকে উঠল। ডক্টর গুপ্ত ভেতরে চলে গেলেন এবং তার খানিক বাদেই অর্জুন দেখল শরীরটা তার থেকে খসে ও পাশে পড়ে গেল। লোকটা নিশ্চয়ই সাংঘাতিক রকমের আহত হয়েছে। নিশ্চয়ই ভোল্টেজ বেশি নয়, তাই এতক্ষণ ছটফট করছিল। অর্জুন দেখল ডক্টর গুপ্ত আবার দরজায় এসে দাঁড়িয়েছেন। সে বলল, মেন গেট খুলে দিন, লোকটাকে দেখা দরকার। কিন্তু ঠিক তখনই কানে একটা গাড়ির শব্দ ভেসে এলো। দ্রুত নেমে যাচ্ছে। এর মানে লোকটা একা ছিল না। যারা ওকে পাঠিয়েছিল তারাই চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। অর্জুনের মনে হলো ডক্টর গুপ্তের ঘরে বাইরে বিপদ। এই সময়টুকু বৃষ্টিতে দাঁড়াতেই অর্জুনের মনে হলো জলপাইগুড়িতে যাওয়া যাবে না, অন্তত আজ তো নয়ই। ঘরে ঢোকার আগে ওভারকোট আর টুপি খুলতেই অনেকটা জল ঝরল। ডক্টর গুপ্ত বললেন, কি হে, চেষ্টা করবে নাকি? আপনার এখানে ফোন নেই? আছে, কিন্তু অর্ধেক দিন সাড়া দেয় না। ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। তবু দেখুন তো, মিস্টার গাঙ্গুলিকে এখনো ব্যাংকে পাওয়া যাবে। ওপাশে আরেকটি ঘর আছে, সম্ভবত গেস্ট রুম। ফোনটা সেখানে। এখানে ডায়াল করে লাইন পাওয়া যায় না, অপারেটরের সাহায্য নিতে হয়। দেখা গেল টেলিফোনে কোনো সাড়া নেই। অতএব সিদ্ধান্ত নেওয়া হলো অর্জুন এখানে আজকের রাতটা থাকবে। কাল সকালে শিলিগুড়িতে গিয়ে কাজের ব্যাপারটা মাকে জানানোর জন্য যোগুদাকে বলে আসবে। ডক্টর গুপ্ত বললেন, এই ঘরটি তোমার। আমি ঠিক তোমার মাথার ওপরে শোব। প্রয়োজন পড়লে বিছানার পাশে এই যে বোতাম আছে এতে চাপ দিও, আমার ওখানে অ্যালার্ম বাজবে। যাই, আবার বিদ্যুৎ চালু করি। ভদ্রলোক চলে গেলে অর্জুন চেয়ারে বসলো। থাকার কথা তো ঠিক হলো, কিন্তু সঙ্গে যে একটা পাজামাও নেই। রাত্রে শোবে কি পরে? হঠাৎ তার খেয়াল হলো তাতানের বন্ধুর কথা। অনেকক্ষণ তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সে চারপাশে তাকালো। অন্য গ্রহের সেই ছোট্ট প্রাণী হয়তো এই ঘরেই দাঁড়িয়ে আছে এখন। সে জিজ্ঞেস করলো, তুমি কি এখানে আছো? কেউ সাড়া দিল না। তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, আমি লোক খারাপ নই, মানে আমরা বন্ধু হতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তুমি কিভাবে এখানে এসেছো? তোমার কি কোনো মহাকাশযান আছে? কোনো জবাব নেই। হাল ছেড়ে দিল অর্জুন। এইভাবে একা শূন্য ঘরে কাউকে কথা বলতে দেখলে সে তাকে পাগল ভাবত। প্রাণীটা কত ছোট! ডক্টর গুপ্ত বললেন হাত তুললে 4 ফুটের বেশি হবে না। ধরে নেওয়া যেতে পারে মাথায় সে 2.5 থেকে 3 ফুট। উফ, এর চেয়ে ছোট প্রাণী পৃথিবীতে ছিল। গ্যালিভার যাদের লিলিপুট বলেছেন, হাজার হাজার ছিল তারা। হয়তো অন্য গ্রহ থেকে এসেছিল। প্রাকৃতিক নিয়মে প্রাণীদের আকৃতি ছোট হয়। একসময় এই পৃথিবীতেই বিশাল বিশাল প্রাণী দাপটে ঘুরে বেড়াতো। ডাইনোসরাসটা ছিল, এখন কোথায়? এমনকি যে হাতি দেখে অবাক হতে হয়, সেকালে এর আকৃতি ছিল প্রায় দ্বিগুণ। আদিম মানুষের যে পায়ের ছাপ পাওয়া গিয়েছে তার পাশে আমাদের পায়ের ছাপ লিলিপুট। আজ থেকে 3000 বছর পরে একটা হাতি যদি গরুর উচ্চতায় নেমে যায়, তাহলে মানুষ 3 ফুটের বেশি লম্বা থাকবে না। এদিক দিয়ে দেখতে গেলে পৃথিবীর বিবর্তনকালের অনেক আগে বিবর্তন শুরু হওয়া অন্য কোনো গ্রহের প্রাণী আজ ডক্টর গুপ্তের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বলে ধরে নিলে একটা সহজ সমাধান তৈরি হয়। কিন্তু সেই প্রাণী কোথা থেকে আসছে এবং কেমনভাবে
তা বোঝা যাচ্ছে না। ডক্টর গুপ্ত কি জানেন? লোকটা বেশ রহস্যময় বলে মনে হচ্ছে, অথচ কুকুরের চেনটাকে শূন্যে ভাসতে দেখে কিরকম ভয় পেয়ে গিয়েছিলেন। এ থেকে বোঝা যায় আগন্তুকের সঙ্গে ডক্টর গুপ্তের সম্পর্ক ভালো নয়। ভেবে চিনতে কোনো সুরাহা করতে পারছিল না অর্জুন। আজ জলপাইগুড়িতে যেতে পারলে অমল সোমের সঙ্গে এ নিয়ে কথা বলা যেত। বৃষ্টি পড়ছে এক নাগাড়ে, সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছেরা মাথা দোলাচ্ছে পাগলের মতো। অর্জুন চুপচাপ বসে দেখল দিন ফুরিয়ে আসছে, অথচ ঘড়িতে এখন মাত্র 3টে বাজে। এদিকে ডক্টর গুপ্ত সেই যে ওপরে গিয়েছেন আর নামেননি। ভদ্রলোক তাকে বুঝিয়ে দিয়েছেন অন্য কেউ ওপরে যাক তা তিনি পছন্দ করেন না। অর্জুন উঠল। অন্য গ্রহের মানুষটি এখন এ বাড়িতে আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ দীর্ঘ সময় সে তার অস্তিত্ব জানাচ্ছে না। কিছুদিন আগে অর্জুন রূপশ্রী সিনেমায় একটা খুব পুরনো ছবি দেখেছিল, ইনভিজিবল ম্যান। ব্যাপারটা কি সেই রকম? সে নিচের তলার ঘরগুলো দেখতে লাগলো। এ বাড়িতে কাজের লোক পর্যন্ত নেই, সব কিছুই ডক্টর গুপ্তকে করতে হয়, ফলে একটু অগোছালো ভাব চারিদিকে। ঠিক 4টের সময় দপ করে আলো নিভে গেল। ঘরের ভেতর এখন পাতলা অন্ধকার। ওপর থেকে ডক্টর গুপ্তের গলা ভেসে এলো, 1 মিনিট, এই জেনারেটর চালিয়ে দিচ্ছি। জেনারেটর চালু হওয়া মাত্র আলোকিত হলো বাংলো। ডক্টর গুপ্ত নেমে এলেন ওপর থেকে, সোফায় বসে বললেন, মনে হচ্ছে আজকের রাতটা আর উপদ্রব হবে না। অর্জুন বলল, কেন মনে হচ্ছে? খুব সোজা ব্যাপার। পৃথিবীর আকাশে এখন মেঘে মেঘে ঘষা লেগে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এই স্তর ভেদ করে আসাটা খুব ঝুঁকির কাজ, কেউ বোকামি করবে না। আপনি নিশ্চিত যে আসছে সে অন্য গ্রহের বাসিন্দা? অবশ্যই। কোন গ্রহ? আমরা এর অস্তিত্বই জানতাম না যে নামকরণ করব। সূর্যের চারপাশে যেমন পৃথিবী সমেত অন্য গ্রহগুলো ঘুরছে, তেমনি সূর্যের মতো আরও অনেক নক্ষত্র তাদের পরিবার নিয়ে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। সেই রকমই একটি পরিবার থেকে এই উপদ্রবটি এখানে পৌঁছেছে। পৃথিবীতে আসতে ওর কত সময় লাগছে? এইটাই আমাকে ভাবাচ্ছে। আলোর চেয়ে দ্রুতগামী একটা রকেট তৈরি করেছিলাম, ট্যাকিয়ন রকেট। সেই রকেটে করে তাতানকে মহাকাশে পাঠিয়েছিলাম। রকেটের লক্ষ্য ছিল 7.5 আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রের গ্রহজগৎ। মাত্র ঘণ্টা 10 মধ্যেই তাতান সেই নক্ষত্রের একটি গ্রহে পৌঁছে যায়। তুমি নিশ্চয়ই আলোর গতি জানো? ডক্টর গুপ্ত প্রশ্ন করলেন। ব্যাপারটা জানা ছিল অর্জুনের। 1 বছরে, মানে আমাদের 1 বছরে আলো মহাকাশে যায় প্রায় 6 মিলিয়ন মাইল। গুড। খুব খুশি হলেন ডক্টর গুপ্ত। আপনি যে তাতানকে রকেটে করে মহাকাশে পাঠালেন, এখানে কি সেরকম পাঠানোর ব্যবস্থা আছে? আর তার জন্য তো প্রচুর টাকা লাগে। অর্জুন অকপটে তার মনের কথা বলে ফেলল। ডক্টর গুপ্ত মাথা নাড়লেন। তুমি ঠিকই বলেছ, আমার মতো সাধারণ মানুষ অত টাকা পাবে কোথায়? তাছাড়া একজন সাধারণ নাগরিককে সরকার রকেট ছোঁড়ার অনুমতি দেবেন কেন? তাহলে? অর্জুন বেশ বিস্মিত হচ্ছিল। এক মুহূর্ত ভাবলেন ডক্টর গুপ্ত। সম্ভবত অর্জুনকে নিজের কথা বলবেন কিনা তাই চিন্তা করলেন। এবার তাকে হাসতে দেখা গেল। অর্জুন, এককালে লোকে গরুর গাড়ি ঘোড়ায় চেপে যাতায়াত করত। কলকাতা থেকে দিল্লিতে একদিনে যাওয়ার কথা ভাবতেই পারত না। তারপর যখন ট্রেন চলল তখন 2 ঘন্টায় যাওয়ার কথাও কেউ বিশ্বাস করেনি। এখন তো সেটাই জলভাত। এমন দিনও তো আসতে পারে 6 মিনিটে আমরা কলকাতা থেকে দিল্লি পৌঁছে যেতে পারি, তাই না? হয়তো। অর্জুন আর কি বা বলতে পারে? রকেট চালিয়ে মহাকাশ যান পাঠানো এখনকার রীতি, এটাই স্বাভাবিক। কিন্তু আমার যে দুটো আবিষ্কার,
তা এই রীতি থেকে অবশ্যই এগিয়ে, কিন্তু সেটা জানার আগে বলো, যে জন্য তোমায় নিয়ে এলাম তার কি করলে? অর্জুন তাকালো, তারপর বলল, এত স্বল্প সময়ে কিছু করা সম্ভব? আপনি বলছেন অন্য গ্রহ থেকে জীবন এখানে আসছে। কিভাবে আসছে? ঠিক প্রশ্ন করেছো তুমি। না, সে সাধারণ মহাকাশযানে চেপে আসছে না। এই ব্যাপারটা অন্য অনেক গ্রহে খুব পুরনো বলে বাতিল হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি যেভাবে তাতানকে পাঠিয়েছিলাম সেভাবে এই উপদ্রবটি যাওয়া আসা করছে। তাতানকে সাধারণ মহাকাশযানে পাঠালে ওর সঙ্গে দেখাই হতো না, সমস্তরের বলেই যোগাযোগ হয়েছিল। ঠিক আছে, তুমি আমার সঙ্গে ওপরে চলো। ওপরে? অর্জুন প্রশ্ন না করে পারল না। হ্যাঁ, আমি কাউকে ওপরে নিয়ে যাই না, কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে। আচমকা অর্জুন প্রশ্ন করল, আপনি তো আজই আমাকে প্রথম দেখলেন, ভালো করে চেনেনও না। আপনার গোপন গবেষণার ঘরে আমাকে নিয়ে যাওয়া কি উচিত হচ্ছে? ডক্টর গুপ্ত মাথা ঘোরালেন। তাকে খুব হতভম্ব দেখালো প্রথমটায়, তারপর অকস্মাৎই অট্টহাস্যে ভেঙে পড়লেন। গুড গুড, আমার মন আরো পরিষ্কার হয়ে গেল। কিরকম? খুব সাধারণ ব্যাপার। তোমার মনে অন্য কিছু থাকলে এই প্রশ্ন করতে না, আর তাছাড়া তোমাকে নিয়ে আমার কোনো ভয় নেই। যে কোনোদিন মোটর গাড়ি দেখেনি তাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিলেও সে গাড়ি নিয়ে পালাতে পারবে না। চলো। ডক্টর গুপ্তর পিছন পিছন অর্জুন উপরে উঠল। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে তিনি বললেন, একটু সাবধানে আসতে হবে, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। যদিও মনে হচ্ছে উপদ্রবটি তার গ্রহে ফিরে গেছেন, তবু কে জানে এখানেই ঘাপটি মেরে পড়ে আছেন কিনা। তুমি যখন ভেতরে ঢুকবে তখন তোমার শরীর একটি বিদ্যুৎ প্রবাহের মধ্যে দিয়ে যাবে, সামান্য চিনচিন করবে। অশরীরী অস্তিত্বের কাছে সেটাই খুব মারাত্মক অবশ্য। এসো। দরজা খুলে ডক্টর গুপ্ত এগিয়ে গেলেন। অর্জুন পা বাড়াতেই মনে হলো সমস্ত শরীরে ঝিঁঝি ধরে গিয়েছে, অর্থাৎ সে বিদ্যুৎ প্রবাহের ভেতরে দাঁড়িয়ে আছে। কোনো মতে শরীরটা সামনে ঠেলে দিয়ে আসার পর দরজাটা বন্ধ হয়ে গেল। ডক্টর গুপ্ত জিজ্ঞেস করলেন, কোনো অসুবিধা হয়নি তো? একটু চিনচিন, প্রত্যহ দু একবার নিলে জীবনে বাত হবে না তোমার। আমি তো অনেকবারই নিই, দেখো কি ফিট বডি আমার। এসব কথায় মন ছিল না অর্জুনের। তার চোখ এখন ঘরের চারপাশে। বেশ লম্বা হল ঘর এটি, চারপাশে নানা যন্ত্রপাতি ছড়ানো। এক কোণে জানলার পাশে ফ্রেমের মতো কিছু, যার মুখে আয়না জাতীয় বস্তু লাগানো। তার পাশেই অদ্ভুত টেবিল চেয়ার। প্রতিবন্ধীদের জন্য যে ধরনের হুইল চেয়ার তৈরি করা হয় তার সঙ্গে যুক্ত হয়েছে একটি ছোট্ট টেবিলও। ডক্টর গুপ্ত জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। কাঁচের জানলার ওপাশে বিদ্যুৎ চমকে বারংবার পৃথিবী আলোকিত হচ্ছে। ভদ্রলোক দুহাত মাথার উপরে তুললেন। আমাদের পৃথিবীর আর মহাকাশের মধ্যে যোগাযোগ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। রুকাওয়াট কে লিয়ে খেদ নেই হ্যায়। অর্জুনের মজা লাগলো। তাহলে এই ভদ্রলোক টিভিও দেখেন? ডক্টর গুপ্ত ঘুরে দাঁড়ালেন। এই হলো আমার জায়গা, আমার নিঃশ্বাস প্রশ্বাস। সারা জীবন ধরে তিল তিল পরিশ্রম করে এটিকে আমি তৈরি করেছি। এখানে দাঁড়িয়ে আমি মহাকাশের অনেকটাই ঘুরে আসতে পারি। ববকে, মানে রবার্ট সিনক্লেয়ারকে, এই ঘরে ঢুকতে দিইনি আমি। সে এই লাইনের লোক। আমার এই ভাঙাচোরা যন্ত্র নিয়ে কোনো মতে যে কাজ করছি আমি, তা দেখতে পেলে সে দেশে ফিরেই বেশ সফিস্টিকেটেড মেশিন তৈরি করে ফেলতে পারত। কিন্তু তোমাকে নিয়ে আমার সে ভয় নেই। বসো বসো। হাত বাড়িয়ে সেই চেয়ারটিকে দেখিয়ে দিলেন তিনি। চেয়ারের তলায় চাকা আছে, সাবধানে না বসলে পিছলে যেতে পারে। অর্জুন অস্বস্তি নিয়ে সেখানে বসল। ডক্টর গুপ্ত তখন সেই বাক্স থেকে তাতানকে বের করে
একটা গামলার মধ্যে রেখেছেন। ঝুঁকে পড়ে চুপচুপ করে তাকে ডাকছেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, ব্যাটার খুব মন খারাপ দেখছি। একবার গিয়ে এমন মন খারাপ হয়ে যাওয়া ঠিক নয়। নিশ্চয়ই বুঝতে পেরেছে উপদ্রবটি এখানে এসেছিল। অর্জুন জিজ্ঞেস করলো, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করব? নিশ্চয়ই। এসব তো সায়েন্স ফিকশনে থাকে। স্পিলবার্গ নামে একজন চিত্র পরিচালকও এমন বিষয় নিয়ে ছবি তৈরি করেন, কিন্তু এখনো পর্যন্ত বৈজ্ঞানিকেরা পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করতে পেরেছেন বলে শুনিনি। মাথা নাড়েন ডক্টর গুপ্ত। কারেক্ট। পৃথিবী ছাড়া সূর্যের চারপাশে যারা ঘুরছে তাদের আবহাওয়ায় প্রাণের জন্ম হওয়া সম্ভব নয়। মঙ্গলে তবু একটু সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে জলের অভাবই বোধ হয় এর অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাহলে? ডক্টর গুপ্ত বললেন, দেখো বাবা, এ বিরাট মহাকাশে সূর্য তার পরিবার একটুখানি জায়গা নিয়ে থাকে। ওরকম কত সূর্য আর তাদের ঘিরে কত গ্রহ ক্রমাগত পাক খেয়ে চলছে। সেই রকম অনেক গ্রহেই দেখা যাবে আমাদের পৃথিবীর মতো আবহাওয়া। সূর্য থেকে যতটা দূরত্বে থাকায় পৃথিবীতে এমন আবহাওয়া তৈরি হয়েছে, সেই গ্রহগুলো তাদের সূর্য থেকে ঠিক একই দূরত্বে থাকলে সমান আবহাওয়া পাবে এবং পাচ্ছ। ফলে প্রাণের অস্তিত্ব 100% সম্ভব। এর কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই। সূর্য থেকে ছিটকে আসা গ্রহগুলো স্থিতাবস্থায় আসার পর যখন পৃথিবীতে অ্যামিবার জন্ম হলো, সেই সময় থেকে মানুষের জন্ম পর্যন্ত বিবর্তনের ইতিহাস আমরা জানি। মহাকাশের অন্য সূর্যগুলো থেকে একই প্রক্রিয়ায় এমন অনেক গ্রহের উৎপত্তি হয়েছে এবং তাদের অধিকাংশই পৃথিবী থেকে কয়েক কোটি বছর বয়স্ক। ফলে সেখানে প্রাণ এসেছে আমাদের পৃথিবীর অনেক আগে। বিবর্তনের প্রক্রিয়ায় মানুষ জাতীয় প্রাণী জন্ম নিয়েছে বহু বহু আগে। তাই তাদের বোধ বুদ্ধি এবং কার্যক্ষমতা আমাদের চেয়ে অনেক গুণ বেশি। এটাই তো স্বাভাবিক। তারা ইচ্ছে করলে তাদের বিজ্ঞানের সাহায্যে সমস্ত মহাকাশে ঘুরে বেড়াতে পারে। আমরা শুধু চাঁদে মানুষ নামাতে পারি, মঙ্গল গ্রহে পাঠাতে পারি। হ্যাঁ, বলতে পারো আমি তার থেকে এক ধাপ এগিয়েছি, কিন্তু সেখানে কোনো গ্রহের অস্তিত্ব বা তার নাম জানি না। তাতান যদি কথা বলতে পারত তাহলে সেটা জানা যেত। অর্জুন এক মনে শুনছিল। ডক্টর গুপ্তের কথায় যুক্তি আছে, কিন্তু সঠিক প্রমাণ বলতে যা বোঝায় তা তিনি দিতে পারেননি। সে জিজ্ঞেস করল, মহাকাশে যে মানুষ জাতীয় বুদ্ধিমান প্রাণীর কথা আপনি বলছেন, তারা কি আমাদের মতোই দেখতে? অসম্ভব, হতে পারে না। দাঁড়াও, তোমাকে ছবিগুলো দেখাই। ডক্টর গুপ্ত এগিয়ে গেলেন দেয়ালের দিকে। সেখানে দেয়াল আলমারি জুড়ে প্রচুর বই রয়েছে। তার একটি বের করে পাতা খুলতে খুলতে এগিয়ে এলেন। বলতো, এটা কিসের ছবি? অর্জুন দেখল বিশাল চেহারার হাতি, সারা শরীরে লোম। ডক্টর গুপ্ত বললেন, এটি হলো ম্যামথ, আদিকালের হাতি। এখনকার হাতির চেয়ে 1.5 গুণ বড় শরীর। এর পাশে চিড়িয়াখানার হাতিদের শিশু বলে মনে হবে। যত দিন যাচ্ছে তত আকার ছোট হচ্ছে। তুমি যদি কয়েকশো বছর পিছিয়ে যাও তাহলে দেখবে তখনকার মানুষ যেসব পোশাক ব্যবহার করত তাতে তোমার মতো 2 জন ঢুকে যাবে। আমাদের মুঘল সম্রাট যেসব অস্ত্র স্বচ্ছন্দে ব্যবহার করতেন তা আমাদের পক্ষে তুলে ধরাই বেশ কষ্টকর। তার মানে ওদের শরীর আমাদের চেয়ে বড় ছিল। আবার যদি কয়েকশো বছর এগিয়ে যাও তাহলে দেখবে সব কিছু কেমন ছোট ছোট, অথচ তোমার থেকে বেশি বুদ্ধিদীপ্ত। এটাই নিয়ম। পৃথিবীর বাইরে যে প্রাণ, তার জন্ম হয়েছে আমাদের অনেক অনেক আগে। ফলে সেখানকার প্রাণীর আকার বিবর্তন মেনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেছে। হয়তো মস্তিষ্ক, উদর, হাত পা ছাড়া আর কিছুই নেই তাদের। সত্যি, অত বড় হাতি ছবিতেও দেখেনি অর্জুন।
শুধু সুর এবং 4টি পা ও লেজ ছাড়া এখনকার হাতির সঙ্গে তেমন মিল নেই। বিশাল লোম, একটা বিকট আকৃতির জন্য ম্যামথকে বেশ বীভৎস বলে মনে হচ্ছিল। বই রেখে দিয়ে ডক্টর গুপ্ত বললেন, অর্জুন, তোমার নামের সেই বিখ্যাত পাণ্ডবটি স্বর্গে গিয়েছিলেন একথা মহাভারতে আছে। স্বর্গে সময় স্থির হয়ে আছে। স্বর্গটি কোথায়? কাউকে জিজ্ঞেস করো, সে যত নিরক্ষরই হোক, স্বর্গ বললে মাথার ওপর হাত তুলে দেখাবে। অর্থাৎ স্বর্গ ওই মহাশূন্যে, মাটির নিচে বা পাশাপাশি কোথাও নেই। মানুষকে কিন্তু কেউ বলেনি স্বর্গ মাথার ওপরে আছে। জন্ম জন্মান্তর থেকে একটা ধারণা তার রক্তে সে বয়ে নিয়ে আসছে। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। সে পড়েছে দেবতারা স্বর্গ থেকে নেমে আসেন। নেমে আসা মানে আমাদের ওপর তাঁরা থাকেন। আর ওপর বলতে তো আকাশ, মহাকাশ, অর্থাৎ মহাকাশেই কোথাও স্বর্গ আছে, যেখানে সময় স্থির হয়ে থাকে। নিশ্চয়ই সূর্যের সংসারের কোনো গ্রহে স্বর্গ নেই। সেখানে তো প্রাণের অস্তিত্বই অসম্ভব। তাহলে অন্য কোথাও, অন্য সূর্যের সংসারে স্বর্গ বেশ জাঁকিয়ে বসে আছে। সেখান থেকে মাঝে মাঝে দেবতারা এই পৃথিবীতে নেমে আসেন। অর্জুন চুপচাপ শুনছিল। এবার বলল, আসতেন? আসতেন? আসতেন কেন? এখনো আসেন। ওই যে উৎপাতটা তাতানের খোঁজে আসছে, ওকে নিশ্চয়ই আমাদের গ্রাম বৃদ্ধরা উপদেবতা বলতেন। অর্জুনের খেয়াল হলো সে কিছুদিন আগে দানিকেন সাহেবের লেখা কয়েকটা বই পড়েছে এবং ডক্টর গুপ্তের মতো এত বড় বিজ্ঞানী সেই রকম কথাই বলছেন। দানিকেন সাহেবের কথা তুলতেই ডক্টর গুপ্ত হাত নাড়লেন। যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না তাই অন্য গ্রহের মানুষের কাজ বলে চাপাতে আমি রাজি নই। অর্জুন, আমার গবেষণা দুটো বিষয় নিয়ে। এক, মহাকাশের অন্য গ্রহের সঙ্গে যোগাযোগ করা। অংশত আমি সফল। তাতানকে আমি পাঠিয়েছিলাম, ওর পেছন পেছন যে নেমে এসেছে সেই প্রমাণ দিচ্ছে মহাশূন্য প্রাণহীন নয়। আপনি কিভাবে তাতানকে পাঠিয়েছিলেন? সেটা তোমাকে বলবো না। যতক্ষণ না গবেষণা সফল হচ্ছে ততক্ষণ বলা ঠিক হবে না। আমি পৃথিবীকে একবারেই চমকে দিতে চাই। কিছু মনে করবেন না, এটা কি বিশ্বাসযোগ্য? ডক্টর গুপ্ত যেন রেগে গেলেন। তারপর বললেন, তুমি মহাশূন্যে যেতে চাও? অর্জুন তাতানের দিকে তাকালো। মহাশূন্যে গেলে যদি তার অবস্থা ওই তাতানের মতো হয়ে যায়, লম্বায় 4 ইঞ্চি, অসম্ভব। সে মাথা নাড়ল। ডক্টর গুপ্ত এবার হাসলেন। ভয় পাচ্ছ মনে হচ্ছে। আরে, মহাশূন্যে যাওয়া মানে তাতান হয়ে যাওয়া, এমন ভাবছো কেন? তাতান এমন একটা গ্রহে গিয়ে পড়েছিল যেখানে গেলে ওই অবস্থা হয়। তুমি এই সূর্যের সংসারগুলো দেখে এলে পারতে। অবশ্য চাঁদের বাইরে কিছুটা বাদে আমাদের বৈজ্ঞানিকরা তেমন কোনো প্রতিক্রিয়ার খবর এখনো পাননি। ডক্টর গুপ্ত এগিয়ে গেলেন সেই ক্রেনের মতো দেখতে মেশিনটার কাছে। মেশিনটার গায়ে হাত রেখে বললেন, এইটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মানুষকে তার ভবিষ্যৎ জানাতে চাই। আজ তুমি যে সময়টায় দাঁড়িয়ে আছো সেই সময়টাকে স্থির রেখে আমি ধরো 200 বছর এগিয়ে নিয়ে গেলাম, অর্থাৎ 200 বছর বাদে কি ঘটবে তা দেখতে চাইলাম এখনকার মানসিকতা নিয়ে। এটা করতে পারলে ভবিষ্যতে যারা হাত দেখে কুষ্টি বিচার করে চলে তাদের জব্দ করা যাবে। আবার মানুষ তার ভবিষ্যতের কাজকর্ম দেখে বর্তমানের ভুল শুধরে নিতে পারবে। এই গবেষণায় কতটুকু এগিয়েছেন? তেমন কিছু না, 1-2 পা মাত্র। এদিকে এসো। এই যে সুইচটা দেখছো, এটা টিপলে যন্ত্র চালু হবে এবং তোমার চারপাশের সময়টা চাপ বেঁধে স্থির হয়ে যাবে। এবার দ্বিতীয় বোতামটা টিপলে তোমার ওই সময় সচল হবে। এখানে দেখো মিটার আছে, বর্ষ মিটার। তুমি 5 থেকে 500 পর্যন্ত মিটার ঘোরাতে পারো, অর্থাৎ ইচ্ছে করলে 5 থেকে 500 বছর ভবিষ্যতে চলে যেতে পারো। কিন্তু এই জায়গায়
আমি সবসময় সাফল্য পাচ্ছি না। একবার হয়েছিল 1904-এ আমেরিকায় ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছিল, সেখানে গিয়ে পৌঁছেছিলাম। ইতালিকে 2 গোল দিয়েছিল জার্মানি। ফিরে এলাম, কিন্তু দ্বিতীয়বার আর মেশিনটা কাজ করছে না। প্রথমবারে যা যা করেছিলাম তা করেও নয়। এটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্জুন হতভম্ব। 94 আসতে এখনো 3 বছর বাকি আছে। হ্যাঁ, সেই সময় আমেরিকায় ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, কিন্তু ডক্টর গুপ্ত গোল দিয়েছিল বললেন। সে কথাটা তুলতেই ভদ্রলোক মাথা নাড়লেন। আসলে খেলা শেষ হওয়া অবধি আমি লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে ছিলাম। গোল দেওয়া হয়ে গেলে গিয়েছিল তো বলবই। তার মানে আপনি বলছেন ওই টুর্নামেন্ট জার্মানি 2 গোলে ইটালিকে হারাবেই? এটা এখন থেকে আপনি জানতে পারছেন? অর্জুন উত্তেজিত। মাথা নাড়লেন ডক্টর গুপ্ত। হ্যাঁ, জানতে পারছি, কিন্তু কাউকে জানাতে চাইছি না। পৃথিবীর কিছু মানুষ সেটা জেনে গেলে ফাটকা খেলবে। লক্ষ লক্ষ মানুষকে ভুয়ো জুয়ায় হারাবে। জুয়ারিরা যদি জেনে যায় জার্মানি জিতে যাবেই, তাহলে ইতালির সমর্থকদের কোটি কোটি টাকা তারা বেমালুম হজম করে ফেলবে। হাসলেন তিনি। এ তো গেল খুব সামান্য দিক, এর বড় দিকটাই আসল চিন্তার ব্যাপার। ঠিক এই সময় ঘরের এক কোণে লাল আলো জ্বলে উঠল। বিপ বিপ শব্দ শুরু হলো। অর্জুনের গায়ে কাঁটা ফুটল। তার মনে হলো মহাকাশ থেকে নিশ্চয়ই কেউ কোনো সংকেত পাঠাচ্ছে, কিন্তু ডক্টর গুপ্তকে বেশ হতাশ দেখালো। উফ, একটু একা থাকতে দেবে না? এই ঝড় বাদলে অন্ধকারে আবার কে এলো? আপনি বললেন মেঘের আস্তরণ, বিদ্যুতের ঝলকানি থাকায়। এসেছে নিচের গেটে, অবশ্যই গাড়িতে। এখানে হেঁটে কে আর আসবে? চলো নিচে যাই, দেখি গিয়ে। ডক্টর গুপ্ত দরজার দিকে এগিয়ে গেলেন। এতক্ষণ এই পরিবেশে বেশ ভালো লাগছিল অর্জুনের। বিজ্ঞানের মাধ্যমে কত রকম কাণ্ড ঘটছে পৃথিবীতে। জলপাইগুড়িতে বসে সেসব কথা জানাই যেত না। জলপাইগুড়ির অনেক মানুষ এখনো বলতে পারবে না কিভাবে টিভির পর্দায় ছবি ফোটে, রেডিওতে গান বাজে অথবা টেলিফোনে কথা শোনা যায়। সে ক্রেনের মতো দেখতে যন্ত্রটার দিকে তাকালো। যন্ত্রটা গোলমাল করছে, নইলে সে ডক্টর গুপ্তকে বলতো কাছাকাছি সময় থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসতে। সদর দরজা খুলে বাইরে আর আলো জ্বালাতেই বৃষ্টি ভেজা বাগানটার সামান্য অংশ দেখা গেল। ডক্টর গুপ্তের গাড়ির গায়ে অঝরে জল ঝরছে, কারণ গাড়িটা এখন গাড়ি বারান্দার বাইরে দাঁড়িয়ে। ওটা আগে ওখানে ছিল না। গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে ডক্টর গুপ্ত চিৎকার করলেন, হু ইজ দেয়ার? কে এসেছেন? আগে নিজের পরিচিতি জানান। 15 ফুট দেয়ালের ওপর কাঁটা তারের বেড়া, মজবুত গেট, তার ওপর বৃষ্টির শব্দ। ডক্টর গুপ্তের গলা আগন্তুক শুনতে পেল কিনা সন্দেহ। ডক্টর গুপ্ত বললেন, লাউড স্পিকারের কথা কখনো ভাবিনি। এখন মনে হচ্ছে সেরকম একটা কিছু থাকলে ভালো হতো। কেউ যে এসেছেন তা বোঝা যাচ্ছে। বৃষ্টি ভেদ করে একটা গাড়ির হেডলাইটের আলো পড়েছে ওপাশের গাছের ওপর। অর্জুন জিজ্ঞেস করল, এত রাত্রে আপনার কাছে এর আগে কেউ এসেছেন? ডক্টর গুপ্ত মাথা নাড়লেন। সচরাচর নয়, তবে শিলিগুড়ির কে পুলিশ অফিসার এ পথ দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝেই খোঁজ খবর নিয়ে যান। এই সময় বৃষ্টিটা একটু ধরল। ঝোড়ো বাতাস শব্দ বাড়াচ্ছে গাছের পাতায় পাতায় আঘাত করে। ডক্টর গুপ্ত চেঁচালেন আবার, হু ইজ দেয়ার? Please open the gate. This is Bill. ডক্টর গুপ্ত অর্জুনের দিকে তাকালেন। বিল মানে? উইলিয়াম জোন্স। বলেই তিনি ছুটে গেলেন বৃষ্টির মধ্যে আচমকা। অর্জুন কোনো বাধা দিতে পারল না। উইলিয়াম জোন্স নিশ্চয়ই তার খুবই ঘনিষ্ঠ, নইলে ছুটবেন কেন? কিন্তু একটা ছাতা সঙ্গে নিয়ে গেলে পারতেন। গেট খুলে যাচ্ছে, হয়তো রিমোট ডক্টর গুপ্তর পকেটেই ছিল। গাড়ির হেডলাইটের সামনে এখন ডক্টর গুপ্তের শরীর সিলুট হয়ে গেছে। হঠাৎ অর্জুন ভদ্রলোককে ঘুরে দাঁড়াতে দেখল। তিনি চিৎকার করে কিছু বললেন। গাড়ি শটান এগিয়ে আসছে তাকে চাপা দেওয়ার জন্য। ডক্টর গুপ্ত একপাশে ঝাঁপিয়ে পড়লেন।
গাড়িটা এবার তার দিকে এগিয়ে আসছে। অর্জুন দ্রুত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে বসলো। সঙ্গে সঙ্গে গুলির আওয়াজ এবং ঝনঝন শব্দ শুরু হয়ে গেল। অর্জুন কি করবে বুঝতে পারছিল না। ডক্টর গুপ্ত নিশ্চয়ই আহত হয়ে বৃষ্টির ভেতর পড়ে আছেন। তাকে সাহায্য করতে গেলে বন্দুকবাজদের সামনে পড়তে হবে। দরজায় আঘাত শুরু হলো। ওরা সেটাকে ভাঙতে চাইছে। গাড়িতে ঠিক কজন মানুষ ছিল অন্ধকার এবং বৃষ্টির কারণে বোঝা যায়নি। অর্জুনের মনে হলো আপাতত ডক্টর গুপ্তকে দেখার বদলে তার গবেষণার জিনিসগুলো বাঁচানো বেশি জরুরি। সে দ্রুত দোতলায় উঠে এলো। দরজা খুলে ভেতরে ঢুকে সেটাকে প্রথমে বন্ধ করতেই শরীরে চিনচিনে অনুভূতি হলো, অর্থাৎ কারেন্ট পাস হচ্ছে এখান থেকে। সে ঘরের ভেতর ঢুকে ভালো করে তাকালো। নিচে তখনও সমানে গুলির আওয়াজ হয়ে যাচ্ছে। ডান দিকের দেয়ালের গায়ে রেগুলেটরের মতো একটা নব, ওটার গায়ে লেখা আছে 1 2 3 4। রেগুলেটরের মার্কিংটা 1 নম্বরে রয়েছে। যদি ওটাকে 2 বা 3-এ নিয়ে যাওয়া হয় তাহলে কি এখানকার কারেন্ট আরো তীব্রতর হবে? সেক্ষেত্রে কেউই এ ঘরে ঢুকতে পারবে না। অর্জুন নবটাকে ঘোরালো। দরজার সামনে গিয়ে নিজের শরীর নিয়ে পরীক্ষা করার বিন্দুমাত্র চেষ্টা সে করলো না। 1 নম্বরই যদি অমন চিনচিনে হয় তাহলে। এই সময় নিচের দরজা খোলার আওয়াজ কানে এলো। হয়ে গেল, ওরা এবার একতলায় ঢুকে পড়বে। ডক্টর গুপ্ত এত সাবধানতা অবলম্বন করে এখানে ছিলেন, কিন্তু কি লাভ হলো তাতে? সামান্য একটা ভুলে সব নষ্ট হতে চলেছে। অর্জুন চুপচাপ দরজা ছেড়ে জানলার কাঁচের পাশে চলে এলো। কিছুই দেখা যাচ্ছে না বাইরের। এবার দোতলার সিঁড়ির গায়ে ধাক্কা এবং সঙ্গে সঙ্গে চিৎকার। কেউ যেন ছিটকে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল নিচে। মানুষের গলা শোনা যাচ্ছে। দ্বিতীয়বার ধাক্কা হওয়া মাত্র আবার চিৎকার। অর্জুন একটু নিশ্চিন্ত হলো। নব ঘুরিয়ে কারেন্ট বাড়ালে নিশ্চয়ই সমস্ত দরজাটাই ইলেকট্রিফাইড হয়ে গেছে। একটু চুপচাপ। হঠাৎ গুলির আওয়াজ হলো। দরজা ভেদ করে একটা গুলি এসে লাগলো ঘরের ছাদে। খানিকটা কাঠের টুকরো পড়লো মেঝেতে। দ্বিতীয় গুলিটা দরজা ফুটো করে ছুটে এলো অনেকটা নিচ দিয়ে। প্রায় অর্জুনের কান ঘেঁষে সেটা লাগলো ক্রেনের মতো দেখতে যন্ত্রটায়। অর্জুন এমন চমকে গেল যে মাটিতে না বসে পারল না। তৃতীয় গুলিটা ছুটে গেল ছাদে। কিন্তু ততক্ষণে অদ্ভুত একটা আওয়াজ শুরু হয়েছে ঘরের ভেতর। অর্জুন মুখ তুলে শুনল আওয়াজটা আসছে ওই ক্রেন জাতীয় যন্ত্রটার শরীর থেকে। গুলিটা লাগার পরই ওর পিস্টন চালু হয়ে গিয়েছে। সে এক লাফে উঠে দাঁড়িয়ে ইঞ্জিনটাকে দেখতে লাগলো। ক্রেনের ভেতর একটা বসার জায়গা আছে, তার সামনে মোটর গাড়ির হুইল, ড্যাশবোর্ডের মতো জায়গায় নানা রকম আলো জ্বলছে। ডক্টর গুপ্ত ইঞ্জিনটাকে চালু করতে পারছিলেন না, কিন্তু একটা বন্দুকের গুলি আচমকা সঠিক জায়গায় আঘাত করায় ওটা চালু হয়ে গেল। কি তাজ্জব ব্যাপার! যিনি বাইরে সিঁড়িতে দাঁড়িয়ে গুলি ছুটছেন তিনি সহজে হাল ছাড়ার পাত্র নয়। এবার তার গুলি লাগলো দরজার ভেতরের তালার গায়ে। ভালো শব্দ হলো। অর্জুন জানে লোকটার উদ্দেশ্য এই ঘরে ঢুকে যন্ত্রপাতির দখল নেওয়া। যদি বুদ্ধি করে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে দরজা ভেঙে ঢোকে তাহলে বন্দুকের সাহায্যে সেই উদ্দেশ্য সফল করতে একটুও বেগ পেতে হবে না। এই অবস্থায় সে কি করতে পারে? ইতস্তত ভাবতে ভাবতে অর্জুন মেশিনটার দিকে তাকাতেই দ্বিতীয় মতলব মাথায় এলো। সে চুপচাপ মেশিনের মাঝখানে ড্রাইভিং সিটে উঠে বসলো। এটিকে কি করে চালু করতে হয় তা সে জানে না। মেশিন থেকে যেরকম শব্দ বের হচ্ছে তাতে মনে হয় ওটা ইতিমধ্যেই সচল হয়েছে, কিন্তু এখন কি করা যাবে? অর্জুন সামান্য ঝুঁকে ড্যাশবোর্ডের আলোগুলো দেখল। 10, 20, 30, 50, 100, 1000, 10,000 লেখা রয়েছে যেখানে, তার নিচেই একটা বোতাম। অর্জুন বোতামটাকে টিপতেই বিপ বিপ শব্দ বাজতে লাগলো এবং নম্বরগুলোর একপাশে একটা কাঁটাকে ভেসে উঠতে দেখা গেল। অর্জুন সেটাকে ঘোরাবার চেষ্টা করতেই কাঁটাটাকে এক লাফে 20 এবং 30-এর মাঝখানে চলে আসতে দেখা গেল। অর্জুনের সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। মেশিনটা যেন পাগলের মতো আচরণ করছে এখন। এবার তার নজরে এলো পাশাপাশি দুটো সুইচ রয়েছে, তার একটাতে চাপ দিল সে উদ্ভ্রান্তের মতো। এতক্ষণ আপনারা শুনছিলেন অর্জুন সিরিজের গল্প অর্জুন বেরিয়ে এলো অবলম্বনে অর্জুন ও টাইম মেশিন রহস্য।
গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই গল্পের পরবর্তী পর্ব আগামী সপ্তাহে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর। নমস্কার।